হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেথন সায়েন্স। আজ আমরা দেখব প্রিভিয়াস ইয়ারে আসা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এটা হচ্ছে আমাদের পার্ট 2 ক্লাস। অলরেডি আমরা পার্ট 1 ক্লাস কমপ্লিট করেছি। যারা যারা আজকে নতুন তারা পার্ট 1 ক্লাস প্লেলিস্টে পেয়ে যাবে, দেখে নিও। আজকে আমরা করব পার্ট 2 ক্লাস, ঠিক আছে? আমাদের এই চ্যানেলে তোমরা এভরিডে ম্যাথামেটিক্স আন্ডারে পেয়ে যাবে প্রফিট অ্যান্ড লস, স্পিড টাইম ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, অ্যাভারেজ টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও প্রপোর্শন। ধীরে ধীরে নেক্সট ক্লাসগুলোতে আমরা এগুলো একে একে কভার করব। স্পিড অ্যান্ড টাইম, প্রফিট অ্যান্ড লস, এই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা ধীরে ধীরে কভার করব। চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। চলো, দেখো তোমরা প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। কি এসেছে পড়ো, কোশ্চেনটা পড়ো। কি বলেছে? বলেছে ইন এ ম্যারেজ পার্টি 3 ডিফারেন্ট লাইটস সাইন আফটার এভরি 10 সেকেন্ড, 15 সেকেন্ড অ্যান্ড 25 সেকেন্ড। মানে 10 সেকেন্ড, 15 সেকেন্ড আর 25 সেকেন্ড পর পর একটা ম্যারেজ পার্টিতে 3টে লাইট জ্বলে। ইফ অল দিস লাইটস চেঞ্জ সাইমালটেনিয়াসলি অ্যাট 6:25 আওয়ার্স। মানে 6:25-এ 3টে লাইটই একসাথে জ্বলেছে বলছে, তাই তো? 6:25-এ 3টে লাইটই একসাথে জ্বলেছে। আর 3টে লাইটের টাইম ইন্টারভাল কত? 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 25 সেকেন্ড, তাই তো? 10 সেকেন্ড, 15 সেকেন্ড আর 25 সেকেন্ড, 3টে লাইটের বলেছে টাইম ইন্টারভাল। তো আমাদেরকে খুঁজতে দিয়েছে যে দেন হোয়াট টাইম দে উইল এগেন সাইন সাইমালটেনিয়াসলি। মানে তারা আবার কখন একসাথে জ্বলবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই কোশ্চেনটা করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? এই টাইম ইন্টারভাল যেগুলো আছে সেগুলোর এলসিএম বার করে নিতে হবে। তো এলসিএম বার করতে গেলে আমরা দেখব প্রথমে দেখো 10, 15 আর 25 এই তিনটেই যাচ্ছে 5 দিয়ে ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে, তাই তো? তাহলে আমরা 5 দিয়ে করি। 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 5 25। দেখো আর কি কিছু যাচ্ছে ফ্যাক্টরাইজেশন? যাচ্ছে না। তাহলে আমরা কি করব? এলসিএম ইকুয়াল টু কি লিখতে পারি? 5 দুগুণে 10, 3 5 15, 15 ইন্টু 10 কত? 150। এটা কি হলো? 150 সেকেন্ড। এটা হলো এলসিএম। তাহলে আমাদেরকে জানতে হবে 6:25-এর পর কখন আবার জ্বলেছে। তাহলে আমরা কি করব? এই যে 150 সেকেন্ড বেরোলো এলসিএম, সেটাকে আমরা মিনিট থেকে নেবো। এটা 150 সেকেন্ড মানে কত মিনিট? কি করতে হবে আমাদের? 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে আমরা দেখি 60 দুগুণে 120। তাহলে কি হলো? 2 মিনিট 30 সেকেন্ড, তাই তো? এটা বেরোলো 2 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমরা দেখব যে 6:25-এর পর 2 মিনিট 30 সেকেন্ড কতক্ষণে হয়। মানে আমরা এখানে দেখব 2 মিনিট 30 সেকেন্ড এর সাথে যোগ করে দেবো। তাহলে কি হবে? তাহলে কি হচ্ছে? 6:27 মিনিট 30 সেকেন্ড। 6:25-এ ছিল, একসাথে জ্বলেছিল। আবার 2 মিনিট 30 সেকেন্ড পর জ্বলবে, মানে 6:27 মিনিট 30 সেকেন্ডে। কোন অপশানটা আছে দেখো, সেটাই হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট প্রবলেম কি বলেছে। নেক্সট প্রবলেম পড়েছে, তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলেছে ময়না সিলেক্টেড এ কার্ড ফ্রম এ ডেক অফ 52 প্লেয়িং কার্ডস। মানে কি বলেছে? ময়না একজন আছে, সে 52 প্লেয়িং কার্ডস আছে, সেখান থেকে একটা কার্ড সিলেক্ট করেছে, তাই তো? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিলেক্টেড কার্ড ইজ এ ব্ল্যাক কিং। মানে ওই যে কার্ডটা সেটা হবে ব্ল্যাক কিং, তাই তো? কি বলেছে? ময়না একটা টোটাল কার্ডস কতগুলো আছে ময়নার কাছে? 52। মানে একটা টোটাল কার্ডের যে প্যাক থাকে সেই প্যাকে কতগুলো থাকে? 52টা কার্ডস থাকে টোটাল। ময়না কি বলেছে? ময়না একটা সিলেক্ট করবে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিলেক্টেড কার্ড ইজ এ ব্ল্যাক কিং। ময়নাকে ব্ল্যাক কিং বার করতে হবে, তার প্রবাবিলিটি কত? তো আমরা দেখে নেব ব্ল্যাক কিং কি ভাবে সে পেতে পারে। ময়না কি ভাবে পেতে পারে? দেখো ব্ল্যাক কিং পাওয়ার জন্য সে হতে পারে, সে এইটা পেতে পারে, কিং অফ স্পেডস। মানে যে স্পেডস কার্ডগুলো থাকে তার যে কিংটা সেটা পেতে পারে সে। আবার পেতে পারে সে
কিং অফ ক্লাবস, কিং অফ ক্লাবসও পেতে পারে সে, তাই তো? এই দুটোর মধ্যেই সে পেতে পারে, আবার দুটোও পেতে পারে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এই দুটো পেতে পারে। তাহলে এই যে ব্ল্যাক কিং পাওয়ার প্রবাবিলিটি এখানে কটা আমরা দেখতে পাচ্ছি? এইটা একটা 1, এটা একটা 1, মানে টোটাল হচ্ছে 2, টোটাল 2 ভাগ সে পেতে পারে। তাহলে আমরা লিখব কি? প্রবাবিলিটি অফ গেটিং ব্ল্যাক কিং কি লিখবো? প্রবাবিলিটি অফ গেটিং ব্ল্যাক কিং মানে ব্ল্যাক কিং পাবে সে কভাবে? ম্যাক্সিমাম 2 ভাবে পেতে পারে। আর তার কাছে কতগুলো টোটাল কার্ডস আছে? 52টা। বোঝা গেছে? 52টা কার্ডস আছে, তার মধ্যে সে 2 ভাবে পেতে পারে খুঁজে। তাহলে আমরা এটা কাটাকুটি যখন করব, কত আসছে? 1/26। তাহলে সে 1/26 ভাবে সে পেতে পারে ব্ল্যাক কিং। এটাই হচ্ছে ব্ল্যাক কিং পাওয়ার প্রবাবিলিটি। বোঝা গেছে? ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, স্ক্রিনে এসছে, তোমরা দেখতে পাচ্ছ, পড়ছো তোমরা, পড়ে নাও কি বলেছে দেখো। 3 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে দ্য উইংস্প্যান অফ ডিফারেন্ট স্পিসিস অফ বার্ডস ইজ গিভেন বিলো। মানে উইংস্প্যানগুলো দিয়ে দিয়েছে কতগুলো পাখির, তাই তো? কতগুলো পাখির উইংস্প্যান দিয়ে দিয়েছে। দেখো কি কি পাখি দিয়েছে ওখানে, 4 রকমের পাখির উইংস্প্যান দিয়ে দিয়েছে। উইংস্প্যান মানে হচ্ছে ডানার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তারপর কি বলেছে? হাউ মাচ লঙ্গার ইজ দ্য উইংস্প্যান অফ গোল্ডেন ইগল দ্যান দ্য উইংস্প্যান অফ ব্লু জে, তাই তো? কি বলেছে? 3টা কতগুলো পাখির উইংস্প্যান দিয়ে দিয়েছে। সেই উইংস্প্যানের মধ্যে থেকে বলেছে হাউ মাচ লঙ্গার ইজ দ্য উইংস্প্যান অফ গোল্ডেন ইগল। মানে গোল্ডেন ইগলের, আমরা প্রথমেই দেখে নেবো তাহলে গোল্ডেন ইগলের টেবিল অনুযায়ী উইংস্প্যান কত দিয়েছে গোল্ডেন ইগলের। দেখো গোল্ডেন ইগলের দিয়েছে 2.5 মিটার, এটা দিয়ে দিয়েছে। আর কি বলেছে? আর বলেছে ব্লু জে, ব্লু জেও একটা পাখি, ব্লু জের কত দিয়েছে? ব্লু জের কত দিয়েছে বলো? ব্লু জের কত দিয়েছে উইংস্প্যান? ব্লু জের উইংস্প্যান দিয়ে দিয়েছে এখানে 41/100 মিটার, তাই তো? 41/100 মিটার দিয়ে দিয়েছে। তাহলে আমরা এই দুটোর কম্প্যারিজন করব। আমাদেরকে দেখতে হবে গোল্ডেন ইগলের উইংস্প্যান ব্লু জের উইংস্প্যানের থেকে কত বেশি। তাহলে আমরা কি লিখব? রিকোয়ার্ড অ্যান্সার কি হবে আমাদের? এইটা থেকে এটা বাদ দেবো, তাই তো বলেছে যে গোল্ডেন ইগলের থেকে ব্লু জের উইংস্প্যান কত বড়। 2.5 মাইনাস 41/100, তাহলে কত হচ্ছে? 5/2 মাইনাস 41/100। এটা যদি এলসিএম করি তাহলে 150, 5 5 25, 250 মাইনাস 41, তাহলে 250 থেকে 41 বাদ দিলে কত হচ্ছে? 209/100। ইউনিট কি? মিটার। বোঝা গেছে? তাহলে এইটার থেকে মানে গোল্ডেন ইগলের উইংস্প্যানের থেকে ব্লু জের উইংস্প্যান কত বড়? 209/100 মিটার বড়। তাহলে দেখো অপশানগুলো কি দেওয়া আছে, অপশানগুলো দেখো একটু ট্রিক করে দেওয়া আছে। দেখো দেওয়া আছে 209/100 সেন্টিমিটার, 209/100 মিটার, 9/100 মিটার আর 215/100 সেন্টিমিটার। দেখো সেন্টিমিটার আর মিটার দুটো কিন্তু 209/100 দেওয়া আছে। তো তোমাদেরকে একটু মাইনুরলি করতে হবে, কিভাবে ইউনিটটা দেখতে হবে। তো 209/100 যেটাই আছে সেটাই হবে আমাদের আনসার। অপশন বি তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে? চলো আমরা চলে যাই আমাদের নেক্সট অঙ্ক। দেখো স্ক্রিনে এসছে নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্কটা পড়ো ভালো করে। কি বলেছে? হাউ মেনি কয়েন্স অফ 1.4 সেন্টিমিটার ইন ডায়ামিটার অ্যান্ড 0.4 সেন্টিমিটার থিক। তার মানে কি বলেছে? কতগুলো কয়েন আছে, ঠিক আছে, তার থিকনেস বলে দিয়েছে, আর কি বলেছে? ডায়ামিটার বলে দিয়েছে। থিকনেস আর ডায়ামিটার বলে দিয়েছে, তাই তো?
কতগুলো কয়েন আছে তার থিকনেস আর ডায়ামিটার বলে দিয়েছে। 1.4 সেন্টিমিটার ইন ডায়ামিটার অ্যান্ড 0.4 সেন্টিমিটার থিক। তাহলে আমরা দেখি, ধরে নিই এটা একটা কয়েন, রাউন্ড শেপের একটা কয়েন, বোঝা গেছে? ধরে নাও এটা একটা কয়েন, ঠিক আছে? তো এই কয়েনের থিকনেস বলে দিয়েছে তোমাকে। থিকনেস মানে কোনটা? এই যে থিকনেস, এইটা হচ্ছে থিকনেস, মানে এই যে কয়েন একটা চ্যাপ্টা কয়েন হয় তো তার একটা থিকনেস থাকে, সেই থিকনেসটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? ডায়ামিটার বলে দিয়েছে, মানে কেন্দ্র বরাবর পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দৈর্ঘ্য। বোঝা গেছে? তাহলে আমরা কি দেখব? প্রথমে আগে দেখে নেব যে ডাইমেনশন কত বলে দিয়েছে। কত বলে দিয়েছে? ডায়ামিটার কত বলে দিয়েছে বলো? ডায়ামিটার বলেছে 1.4 সেন্টিমিটার। আর থিকনেস কত বলেছে? 0.4 সেন্টিমিটার। এটা হচ্ছে থিকনেস। বোঝা গেছে? দিয়ে কি বলেছে তারপর? তারপর বলেছে আর টু বি মেল্টেড টু ফর্ম এ রাইট সার্কুলার সিলিন্ডার অফ হাইট 16 সেন্টিমিটার অ্যান্ড ডায়ামিটার 3.5 সেন্টিমিটার। তাই তো? তার মানে এই কয়েনটাকে মেল্টিং করে একটা আমাদেরকে কি করতে হবে? একটা আমাদেরকে রাইট সার্কুলার সিলিন্ডার বানাতে হবে। সেই রাইট সার্কুলার সিলিন্ডারের ডাইমেনশন বলে দিয়েছে আমাদেরকে। কি বলেছে? রাইট সার্কুলার সিলিন্ডারের ডাইমেনশনও বলে দিয়েছে। দেখো রাইট সার্কুলার সিলিন্ডারের ডাইমেনশন কি বলেছে? বলেছে 16 সেন্টিমিটার হাইট আর 3.5 সেন্টিমিটার ডায়ামিটার। ডায়ামিটার কত দিয়েছে? ডি ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার। তাই তো? আর কি দিয়েছে? হাইট, তার মানে এই উপর থেকে বেস পর্যন্ত এর হাইট কত দিয়েছে? 16 সেন্টিমিটার। এটা এইচ ইকুয়াল টু দিয়েছে 16 সেন্টিমিটার। তাহলে আমরা দেখে নেব এই কয়েনটা গলিয়ে কতগুলো এই রাইট সার্কুলার সিলিন্ডার বানানো যায়। কিভাবে? আমাদেরকে দেখতে হবে প্রথমে এই যে কয়েনটা গলানো হবে, কয়েন যদি গলানো হয় তো গলিয়ে আমরা কি পাবো? একটা মেটাল পাবো। সেই মেটালের ভলিউম কত, মানে আয়তন কত। তার মানে আমাদের কি বার করতে হবে? ভলিউম অফ কয়েন প্রথমে বার করতে হবে। তো ভলিউম অফ কয়েন কত? তার ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। পাই ইন্টু, দেখো আর এর ভ্যালু আমরা জানি। আর এর ভ্যালু আমরা জানি কি? বলেছে আমাদের ডায়ামিটার, কিন্তু আমরা আর এর ভ্যালু জানি না। আর কোনটা? আর হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটা হচ্ছে আর। আর এই টোটালটা কি? এই টোটালটা হচ্ছে ডায়ামিটার। তাই তো? এই টোটালটা হচ্ছে ডায়ামিটার। তো এই যে ডায়ামিটার আর আর এর মধ্যে তোমাকে ডি বলে দিয়েছে। ডি কত বলে দিয়েছে? 1.4। তাহলে তুমি অনার্সলি 1.4/2 যদি করো তাহলে কত পেয়ে যাবে? 0.7। এটা আমরা অনার্সে পেয়ে যেতে পাবো 0.7 সেন্টিমিটার আর এর ভ্যালু। তাহলে আমরা এটা করবো কি? 0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ কত? এইচ তো আমরা জানি আগে থেকে, এই যে থিকনেস দিয়েছে 0.4 সেন্টিমিটার। এটাই তো, কয়েনটা যতটা চ্যাপ্টা ততটাই তো তার হাইট, তাহলে সেটাই হবে তার হাইট 0.4 সেন্টিমিটার। তাহলে কি হলো? এটা পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 কত হয়? 0.49 ইন্টু 0.4। এটা হলো ভলিউম অফ কয়েন। আমাদেরকে এবার এদিকে ভলিউম অফ সিলিন্ডারও বার করতে হবে। ভলিউম অফ সিলিন্ডার কি হবে? ভলিউম অফ সিলিন্ডার কি হবে? দেখো এরও ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, এখানেও ভ্যালুগুলো পুট করে দাও। পাই ইন্টু আর কত? সেরকম যেরকম বার করলাম, ডি থেকে আর বার করেছি, এখানেও ডি দিয়ে দিয়েছে, তাহলে আর কত হবে? 3.5/2 হয়ে গেছে। 3.5/2 করলে কত হয়? 1.75। ঠিক আছে? তাহলে 1.75 এর হোল স্কোয়ার ইন্টু এইচ কত? এর এইচ বলে দিয়েছে 16। পেয়ে গেছি আমরা ভলিউম অফ সিলিন্ডার। এবার আমাদের কি বলেছে? এইটাকে গলিয়ে আমাদেরকে এইটা বানাতে হবে, তাই তো? তাহলে আমরা এইটা গলিয়ে, কয়েনটা গলিয়ে আমরা এতটা মেটাল পেয়েছি। এতটা মেটাল পেয়েছি মানে এটা কত? সেন্টিমিটার কিউব। যেহেতু সবগুলো সেন্টিমিটার আছে, সেন্টিমিটার কিউব। এত সেন্টিমিটার কিউব আমরা মেটাল পেয়েছি।
আমাদেরকে বানাতে হবে এত সেন্টিমিটার কিউব মেটাল, তাই তো? এটাকেও যদি আমরা গলাই তার মানে আমরা এইটাই পাবো। তো দেখে নেব এই ভলিউমটা পেতে গেলে আমাদের কটা কয়েন এরকম গলাতে হবে। তাহলে কি করব, সেটা করতে গেলে আমাদের করতে হবে ভলিউম অফ সিলিন্ডার বাই ভলিউম অফ কয়েন। বুঝে গেছে? ইকুয়াল টু কত, মানগুলো আমরা বসিয়ে দিই। ভলিউম অফ সিলিন্ডারের মান কত, পাই ইন্টু 1.75 তার হোল স্কোয়ার ইন্টু 16, আর ভলিউম অফ কয়েন কত, পাই ইন্টু 0.49 ইন্টু 0.4। এই ভ্যালুটাই বসিয়ে দিলাম ওখানে। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই। 0.49 0.4 এই পয়েন্টগুলো তুলে দিই, ইন্টু 10 ইন্টু 100। ঠিক আছে, পাই পাই কাটবে, 4 দিয়ে কাটলো, 4 4 16। ঠিক আছে, এবার আছে 1.75 এর হোল স্কোয়ার। আমাদের দেখে নিতে হবে 1.75 এর হোল স্কোয়ার কত হয়। 1.75 এর হোল স্কোয়ার আমরা করে নিই, দেখি কত হয়। 1.75, 5 25 এর 5 হাতে রইল 2, 5 7 35 এর 37 এর 7 হাতে রইল 3, 5 5 আর 3 8 ইন্টু 5 7 35 এর 5 হাতে রইল 3, 7 7 49, 50 51 52 2 হাতে রইল 5, 7 1 7 আর 5 12 ইন্টু 5 7 1। তাহলে কত হচ্ছে, 5 7 আর 5 12 2 হাতে রইল 1, 5 আর 1 6 আর 2 8 আর 8 16 6 হাতে রইল 1, 7 আর 8 আর 2 10 0 হাতে রইল 1 আর 3। তাই তো, একটা দুটো তিনটে চারটে, চারটের পর দশমিক, 3.0625। তাহলে আমরা এখানে দেখে নেব 3.0625 বসিয়ে কাটাকুটি কিরকম যায়। ইন্টু 4 ইন্টু 10 ইন্টু 100 বাই 49। 4 তো কেটে গেছে অলরেডি। দেখো এই দশমিকটা তুলতে গেলে আমাদের কি করতে হবে, নিচে 1 2 3 4 চারটে শূন্য দিয়ে গুণ করলাম। ঠিক আছে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, শূন্য কাটলাম। দেখো এটা কত দিয়ে যাবে, 2 দিয়ে গেল 5, এটা 2, 5 দিয়ে কাটি, কত হচ্ছে দেখি, 5 6 30, 5 1 5, 5 2 10, 5 5 25। ঠিক আছে, 7 7 49, এটা 7 দিয়ে দেখি, 7 7 49, 7 8 56, 7 8 56, 56, 5 52, 7 7 49, 3 35, 5 7 35। ঠিক আছে, আবার 7 দিয়ে যাবে, 7 1 7, 1 17, 7 2 14, 3 35, 5 7 35। তাহলে কত হলো, 125 ইন্টু 2 মানে 250। এটাই হবে অ্যান্সার। তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ কয়েন, তাই তো চেয়েছে। কি চেয়েছে আমাদের, কোশ্চেনটা আমাদের কি চেয়েছে দেখো পড়ো। রিকোয়ার্ড নাম্বার অফ কয়েন কত হবে, 250। এটা হবে অ্যান্সার, যে অপশানে আছে 250 সেটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাই আমরা নেক্সট অঙ্কে। কি বলেছে নেক্সট অঙ্ক, দেখো কি বলেছে, পড়ো তোমরা নেক্সট অঙ্কটা স্ক্রিনে দেখো, পড়ো কি বলেছে, পড়ো কি বলেছে। পূজা সোল্ড 2 of her cars for 3,50,000 ইচ। মানে পূজার কাছে দুটো গাড়ি আছে, সে দুটো গাড়িকে কি করেছে, দুটো গাড়িকে বিক্রি করেছে। দুটো গাড়িকে বিক্রি করবে, কত করে বিক্রি করেছে, 3,50,000 ইচ, মানে প্রত্যেকটা 3.5 লাখ টাকা করে সে বিক্রি করেছে। দুটো গাড়ি, পূজার কাছে দুটো গাড়ি আছে, দুটো গাড়ি বিক্রি করেছে কত, 3.5 লাখ টাকা করে বিক্রি করেছে। তাই তো, এটা 1 নাম্বার গাড়ি 3.5 লাখ টাকা, প্লাস দ্বিতীয় গাড়ি এসে বিক্রি করেছে 3.5 লাখ টাকায়। তাহলে আমরা দেখে নিই দুটো গাড়ি প্রথমে কতই বিক্রি করেছে, টোটাল কত বিক্রি করেছে। টোটাল বিক্রি করেছে 3.5 লাখ, 3.5 লাখ 7 লাখ, টোটাল 7 লাখ টাকায় বিক্রি করেছে। বোঝা গেছে? তারপর পড়ো কি বলেছে, অন ওয়ান সি মেড এ গেন অফ 25%। একটাই সে 25% গেন করেছে।
আর একটাই কি হয়েছে, অন দ্য আদার লস অফ 20%। তার মানে কি, একটাই সে 25% গেন করেছে, আর একটাই কি করেছে 20% লস করেছে, তাই তো। -20% গেন মানে প্লাস, তাই তো। 25% সে বেশি পেয়েছে একটায়, একটায় -20% লস। ঠিক আছে, আমরা লসকে মাইনাস দিয়ে ডিনোট করি আর গেনকে মানে লাভকে প্লাস দিয়ে ডিনোট করি। তাহলে আমরা দেখে নেবো এবার, এই যে 3,50,000 টাকা পেলো একটা গাড়িতে, আবার দ্বিতীয় গাড়িটাতেও একই পেলো, কিন্তু সে এই গাড়িটা কিনেছিল কত টাকায়, বোঝা গেছে। 3,50,000 টাকা, এটা তো সেলিং প্রাইস, সেলিং প্রাইস মানে এসপি, এসপি 3,50,000, তাই তো নাকি। 3,50,000 এসপি হয়, তাহলে আমাদের কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস দেখে নেবো আমরা, সিপি। কস্ট প্রাইসের ফর্মুলা কি, কস্ট প্রাইসের ফর্মুলা হচ্ছে 100/100 প্লাস মাইনাস গেন ইন্টু এসপি, বুঝে গেছে। দেখো 100/100 প্লাস মাইনাস গেন, যদি আমাদের গেন হয় পজিটিভ মানে যদি লাভ হয় তাহলে এটা হবে প্লাস, আর যদি লোকসান হয় তাহলে এটা হবে মাইনাস, বুঝে গেছে। ফর্মুলায় আমরা সেই অনুযায়ী বসাবো, একটাই প্লাস একটাই মাইনাস, যেহেতু আমাদের একটাই বলেছে 25% গেন আর একটাই বলেছে 20% লস, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখে দেবো গেন হচ্ছে 25%, তাই তো, ইন্টু এসপি কত, এসপি এটা 3,50,000, 3,50,000, তাহলে 100/125 ইন্টু 3,50,000। কাটো এটাকে, 25 দিয়ে কাটো, 5×25 = 125, 25 4 100, এটাকে 5 দিয়ে কাটো, 5 7 35, 7-এর গায়ে 1 2 3 4 শূন্য, বোঝা গেছে। তাহলে কত হচ্ছে, 4 7 28, তার গায়ে 4টে শূন্য, তাই তো। 2,80,000 টাকা সে পেয়েছে, এটা হচ্ছে কস্ট প্রাইস, প্রথম গাড়ির কস্ট প্রাইস, এটা 1 নম্বর গাড়ির কস্ট প্রাইস, মানে 2,80,000 টাকায় সে কিনেছিল, বেচেছে কত, 3,50,000 টাকায়, বেশিতে বেচেছে, যত টাকায় কিনেছে তার থেকে বেশিতে বিক্রি করেছে, তার মানে তার কাছে পজিটিভ হয়েছে গেন, লাভ হয়েছে সেটা, তাহলে 25% তার লাভ হয়েছে। এবার আমরা দেখে নেবো দ্বিতীয় ক্ষেত্রে কত কি হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় গাড়ির কস্ট প্রাইস কত, তাহলে আমরা দেখে নিই। দ্বিতীয় গাড়ির কস্ট প্রাইস, 2 নম্বর গাড়ির কস্ট প্রাইস কত, সেম ফর্মুলা, 100/100 -20 ইন্টু 3,50,000, বোঝা গেছে। এখানে মাইনাস কেন বললাম, এখানে মাইনাস করলাম এই কারণেই 20% লোকসান হয়েছে, লোকসান মানে আমি বলেছিলাম এখানে যদি গেন হয় তাহলে প্লাস, যদি লোকসান হয় তাহলে মাইনাস, তাহলে মাইনাস করলাম ওখানে, তাহলে কত হলো 100/80 ইন্টু 3,50,000, কাটাকাটি করি দেখি কত দিয়ে যায়, 2 দিয়ে, 5 2 10, এটা 4 দিয়ে, 4 2 8, 4 দিয়ে এটা যাবে, 4 8 32, 33 34 35, 3 0, 4 7 28, 29 30, 2 0, 4 5 20, তার গায়ে 2টো শূন্য, তাই তো। ঠিক আছে, দেখো কত হচ্ছে, 5 5 25 5, হাতে রইল 2, 5 7 35, আর 2 37, 7, হাতে রইল 3, 5 8 40, আর 3 43, তাই তো। দেখো এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে ও 3,50,000 টাকায় বিক্রি করে পেয়েছে, কিন্তু কিনেছিল কত, 4,37,000 টাকায়, বোঝা গেছে। 4,37,500 টাকায় সে কিনেছিল দ্বিতীয় গাড়িটা, কিন্তু বিক্রি করেছে সে কত, 3,50,000 টাকায়, তার মানে কি তার লোকসান হয়েছে। তাহলে আমরা দেখে নেব টোটাল কস্ট প্রাইস কত, টোটাল কস্ট প্রাইস কত, দুটো গাড়ি সে কত টাকায় কিনেছিল, এইটা 2,80,000, 2,80,000 প্লাস কত, 4,37,000, কত হচ্ছে তাহলে, কত, 7 8 3 11 1, হাতে রইল 1,
4 একে 5 আর 2 7, 7,17,000 টাকা তার টোটাল কস্ট প্রাইস। আর দেখো টোটাল সে বিক্রি করেছে কত টাকায়, 7 লক্ষ টাকা। বুঝতে পেরেছো? টোটাল কিনেছে এই টাকায়, সেখান থেকে টোটাল বিক্রি করেছে কত, টোটাল সেলিং প্রাইস কত, 7 লক্ষ টাকা, তাই তো? টোটাল সেলিং প্রাইস 7 লক্ষ টাকা, টোটাল কিনেছিল কত টাকায়, 7,17,000, 7,17,000, এখানে হবে 4,37,500, আমরা 4,37,000 লিখে দিয়েছি, 4,37,500 হবে না এটা? তাহলে এটা হয়ে যাবে 7,17,500। তাহলে 7,17,500 টাকায় সে কিনেছে, বিক্রি করেছে 7 লক্ষ টাকায়। তাহলে তার লস কত হলো, লস হলো 17,500। টোটাল যে ট্রানজাকশনটা হয়েছে গাড়ি কেনা বেচায়, তার কি হয়েছে, টোটাল 17,500 টাকা তার লোকসান হয়েছে। তাহলে দেখো কোনটা অপশন, যেটা অপশন আছে সেটা হবে কারেক্ট অ্যান্সার, লস অফ 70,500। বোঝা গেছে? প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা দুটো গাড়ির দেখে নিলাম কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কত হলো, সেইটা আমরা কম্প্যারিজন করলাম যে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কোনটা বেশি কোনটা কম হচ্ছে, তাহলেই বুঝে গেলাম যে টোটাল ট্রানজাকশনে আমাদের লস হচ্ছে না লাভ হচ্ছে। চলো আমরা দেখি নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, পড়ো ভালো করে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, দেখো নেক্সট অঙ্ক তোমাদের স্ক্রিনে এসছে, নেক্সট অঙ্ক। দেখো কি বলেছে, পড়ো ভালো করে। কি বলেছে নেক্সট অঙ্ক, 6টা, দ্য সাম অফ টু নাম্বার ইজ 1280। 6টা তাই বলেছে তো, দ্য সাম অফ টু নাম্বার ইজ 1280, মানে 1280 হচ্ছে দুটো সংখ্যার যোগফল, তাই তো? if 3.5% of one number is equal to 4.5% of another number, মানে দুটো সংখ্যার যোগফল কত, সাম কত বলেছে, 1280। তাহলে আমরা ধরে নিই এখানে দুটো নাম্বার আছে, টোটাল দুটো নাম্বার মিলে হয়েছে এখানে এটা 1280টা। তাহলে আমরা ধরে নিচ্ছি ওয়ান নাম্বার, কি ধরে নিচ্ছি, একটা নাম্বার ধরে নিচ্ছি আমরা এক্স। তাহলে আদার নাম্বার কি হবে, দুটো নাম্বার যোগফল যদি 1280 হয়, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, তাহলে কি হবে, আরেকটা সংখ্যা হবে 1280 মাইনাস এক্স। বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে এবার কি বলেছে যে 3.5% of one number is equal to 4.5% of another number। তাহলে এই যে এক্স, এক্স এর 3.5% is equal to এই নাম্বারের 4.5%, এটাই বলেছে, সিম্পল। তাহলে আমরা দুটোকে ইকুয়াল টু করে দিলাম, এক্স এর 3.5% ইকুয়াল টু এই নাম্বারটার 4.5%। দেখে নিই আমরা দশমিক তুলি, 10 দিয়ে গুণ করলাম, এটারও দশমিক তুলি, 10 দিয়ে গুণ করলাম, কত দিয়ে যায় দেখি, 5 7 35, 5 9 45, ইকুয়াল টুর উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়, এটা আমরা জানি। একটা দুটো তিনটে, তিনটে শূন্য, এখানেও একটা দুটো তিনটে শূন্য, কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এদিকে কত হলো, এদিকে হচ্ছে 7x ইকুয়াল টু কত হলো, 9 0 0 8 9 72, 2 হাতে রইল 7, 9 2 18 আর 7 25 এর 5 হাতে রইল 2, 9 9 আর 2 11,520 মাইনাস 9x, ঠিক আছে। এই 9x-টাকে এদিকে আসবে, 9 এর সাথে 16x, 16x ইকুয়াল টু 11,520, কত দিয়ে যাবে দেখি, 4 দিয়ে, 4 4 16, 4 দিয়ে এটাকে কাটো, 4 2 8, 9 10 11, 3 35, 4 8 32, 33 34 35, 3 32, 4 8 32 0, তাই তো?
এটাকে আবার 4 দিয়ে কাটি, 4 7 28, 4 2 8, 0। এক্স এর মান কত বেরোলো তাহলে? এক্স এর মান বেরোলো 720। এক্স এর মান বেরোলো 720। তার মানে কি এক্স হচ্ছে কি আমাদের একটা নাম্বার, তাহলে আমরা পেয়ে গেলাম একটা নাম্বার 720। দেখো অপশন দেখে আমরা কি বলতে পারবো যে 720 কোন অপশানে আছে? যদি একটা অপশানে 720 থাকে তাহলে বলে দেওয়া যাবে ইজিলি, আর দ্বিতীয়টা বার করার আমাদের দরকার নেই। আর যদি আমাদের দেখি যে দুটো অপশানে আছে 720, তাহলে আমাদের দ্বিতীয়টা বার করতে হবে। আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে একটা অপশানেই দেখো 720 দেওয়া আছে, তাই তো? একটা অপশানে যখন 720 দেওয়া আছে তখন আমরা ওইটা দেখেই করে দেবো, আমাদের আর দ্বিতীয়টা বার করার দরকার নেই। তবুও আমরা দেখে নেবো দ্বিতীয়টা কত হচ্ছে। 1280 মাইনাস 720 কত হচ্ছে? 065। তার মানে একটা নাম্বার হলো 720 আর একটা নাম্বার হলো 560। ওই অপশনটাই হলো। বোঝা গেছে? ঠিক আছে, চলো দেখে নিই আমরা আমাদের নেক্সট অঙ্ক। দেখি নেক্সট অঙ্ক কি আছে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নেক্সট অঙ্ক। দেখো কি বলেছে, পড়ো ভালো করে। এটা একটা স্টেটমেন্ট বেসের অঙ্ক। কতগুলো তোমাকে স্টেটমেন্ট দিয়ে দেবে, সেই স্টেটমেন্টগুলো দিয়ে তোমাকে বুঝতে হবে যে অঙ্কটা ঠিক না ভুল। মানে তোমাকে স্টেটমেন্টগুলোর মধ্যে অঙ্কগুলো দেয়া থাকবে। স্টেটমেন্টটাই হচ্ছে এখানে মেন অঙ্ক। বোঝা গেছে? স্টেটমেন্ট 1-এ কি বলেছে? স্টেটমেন্ট 1-এ কি বলেছে দেখো। স্টেটমেন্ট 1-এ বলেছে if a number is divisible by both 3 and 6 then it must be divisible by 18। তোমাকে একটা স্টেটমেন্ট বলে দিয়েছে, বলেছে if a number is divisible by 3 and 8 then the number is divisible by 18। মানে একটা নাম্বার যদি 3 আর 8 দিয়ে 3 আর 6 দিয়ে ডিভিজিবল যায়, সেটা কি অলওয়েজ 18 দিয়ে ডিভিজিবল যাবে? এটা তোমাকে বলেছে। তার মানে কি ওই স্টেটমেন্টটা ট্রু না ফলস আমাদেরকে দেখতে হবে, মানে এটা ঠিক না ভুল। যেটা বলেছে সেটা আমাদেরকে যাচাই করতে হবে কি বলেছে। তাহলে আমরা ধরে নিই, এখানে ধরে নাও একটা নাম্বার 24, ঠিক আছে? একে 3 দিয়ে যায়, 3 8 24, 3 দিয়ে যায়, 6 দিয়ে কি যায়, 4 6 24, তাও যায়। এবার দেখবো আমরা 18 দিয়ে কি যায়, যাচ্ছে না, কমপ্লিটলি ডিভিজিবল নয়। তাহলে আমরা বলতে পারি যে 24 এই যে সংখ্যাটাকে দিয়ে আমরা চেক করলাম, সেটা বলতে পারি যে স্টেটমেন্ট 1 হচ্ছে আমাদের ফলস। মানে আমাদের মিলছে না স্টেটমেন্ট 1। যে কোনো নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারো, এখানে শুধু 24 দিয়ে চেক করতে হবে তার কোনো মানে নেই। যে কোনো নাম্বার দিয়ে চেক করতে পারো। তোমরা এটাকে 50 দিয়ে চেক করো। 50 দিয়ে চেক করা যাবে না, তার কারণ হচ্ছে 3 আর 6 এটা দিয়ে 50 দিয়ে কোনোটাই ডিভিজিবল যায় না। 3 বা 6 দিয়ে কোনোটা দিয়ে যায় না, 18 দিয়েও যায় না। তো এমন একটা নাম্বার নিতে হবে তোমাদেরকে যেটা 3 বা 6 দিয়ে যায়। ধরো 3 বা 6 দিয়ে যায় কিরকম, ধরো নাম্বার নিলাম 30, 3 দিয়ে যায়, 3 10 30, 6 দিয়ে কি যায় 30, 5 6 30, 30 কে 18 দিয়ে যায়, 18 দিয়ে যায় না। বুঝতে পেরেছ? সেম টু সেম হলো এই কন্ডিশন, তার মানে এটা ফলস। স্টেটমেন্ট 1 আমরা চেক করলাম, স্টেটমেন্ট 1 হচ্ছে ফলস। আমরা এবার দেখে নেব স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 2 কি বলেছে দেখি আমরা। স্টেটমেন্ট 2টা ফলস না ট্রু কি হয়। স্টেটমেন্ট 2 কি বলেছে পড়ো। ইফ 29x4 মানে 295x4, এখানে x একটা ডিজিট, ঠিক আছে? x এর ভ্যালু 1 2 3 4 0 যা কিছু হতে পারে। এখানে বলে দিয়েছে 295x4 is divisible by 11, then the least value of x is 2। মানে এই নাম্বারটা যদি 11 দিয়ে ডিভিজিবল যায় তাহলে x এর মিনিমাম ভ্যালু 2। ঠিক আছে? x এর মিনিমাম ভ্যালু কি বলেছে 2। তাহলে আমাদের প্রথমে দেখে নিতে হবে x এর মিনিমাম ভ্যালু 2 হতে গেলে এই নাম্বারটা কি আগে 11 দিয়ে ডিভিজিবল হয় সেটা আমাদের দেখে নিতে হবে। 11 দিয়ে ডিভিজিবিলিটি দেখতে গেলে আমাদের কি করতে হবে, আমরা কি টোটাল নাম্বারটাকে 11 দিয়ে ভাগ করবো? আমরা x এর তো ভ্যালু জানি না। x এর ভ্যালু কি 1 বসাবো না 0 বসাবো না 2 বসাবো না 10 বসাবো, কত বসাবো সেটা আমরা জানি না।
অতএব 11 দিয়ে ডিভিসিবিলিটি চেক করতে হবে আমাদেরকে। তাতেও কিভাবে, দেখো এটা একটা ট্রিক আছে। 11 দিয়ে ডিভিসিবিলিটি চেক করার একটা ট্রিক হচ্ছে, আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে অড প্লেসের নাম্বার কোনগুলো। দেখো এইটা হচ্ছে অড প্লেসের ইভেন প্লেসের নাম্বার, এই দুটো। আমরা যদি এখান থেকে ধরি 1 2 3, এটা 4, এটা 5, ঠিক আছে। তার মানে 2 আর 4 হলো ইভেন প্লেসের নাম্বার, ঠিক আছে। 2 আর কত হলো 4, 4 এ কি আছে 2 এ মানে কি আছে 2, 2 এ 9 আছে। 2 আর 4, 4 এ কি আছে x আছে, ঠিক আছে। এটা কি হলো ইভেন প্লেসের নাম্বার। আর দেখো কি অড প্লেসের কি কি নাম্বার আছে, দেখো অড প্লেসে আছে 2 5 4, তার মানে 1 নাম্বার পজিশনে আছে 2, 3 এ আছে 5, 5 এ আছে 4। এগুলো হচ্ছে, এটা হচ্ছে ইভেন, এগুলো হচ্ছে অড। আমাদেরকে 11 দিয়ে ডিভিসিবিলিটি দেখতে গেলে দেখে নিতে হবে যে ইভেন প্লেসের সংখ্যার যোগফল ইজ ইকুয়াল টু অড প্লেসের সংখ্যার যোগফল। এই দুটো কি সমান, দেখে নি। 9 প্লাস এক্স ইকুয়াল টু 11। দেখো 9 প্লাস এক্স ইকুয়াল টু 11, তার মানে কি এটা আমরা বুঝতে পারছি। তার মানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আমরা এখানে বসাতে পারি 2। এক্স এর ভ্যালু 2 বসালে তবেই সেটা 11 হবে, বুঝতে পেরেছো। তার মানে কি এক্স এর মিনিমাম ভ্যালু 2 বলেছে এখানে একটা, তার মানে আমরা একদিক থেকে দেখতে পাচ্ছি যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এবার দেখো 11 দিয়ে ডিভিসিবিলিটি মানে শুধু এটাই নয় যে ইভেন আর অড দুটো সংখ্যাকে যোগ করে দিলাম আর হয়ে গেল। আমাদেরকে আরেকটা কন্ডিশন চেক করতে হবে। কীরকম, আরেকটা কন্ডিশন হচ্ছে এই যে ইভেন প্লেসের সংখ্যাগুলো আর অড প্লেসের সংখ্যাগুলো, এগুলোর মাইনাসটা যেটা হবে, যেটা মাইনাস করলে যেটা হবে সেটা কি 11 দিয়ে ডিভিজিবল। যদি এক্স এর ভ্যালু আমরা জানতাম তাহলে এটাও দেখতে হবে আমাদেরকে যে দুটো সংখ্যার যে মাইনাস, মানে দুটো সংখ্যার মানে অড প্লেসের যোগফল আর ইভেন প্লেসের যোগফল দুটোর যে বিয়োগফল হচ্ছে সেটা কি আবার 11 দিয়ে ডিভিজিবল। যদি 11 দিয়ে ডিভিজিবল হয় তাহলে মূল সংখ্যাটা মানে এই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল, বুঝেছো। আমরা প্রথম কন্ডিশনেই দেখে গেলাম যে এক্স এর জায়গায় 2 বসালে সেটা 11 দিয়ে ডিভিজিবল। তাহলে আমরা কি বলতে পারি যে 2 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে। স্টেটমেন্ট 1 স্যাটিসফাই করছে না, স্টেটমেন্ট 2 স্যাটিসফাই করছে। তাহলে দেখো অপশন কি বলেছে, স্টেটমেন্ট 1 অ্যান্ড বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড 2 আর ট্রু, এটা তো হবে না। বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ফলস, দুটোই ফলস নয়। স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফল্স, এটা নয়। স্টেটমেন্ট 2 ইজ ফলস, স্টেটমেন্ট 1 ইজ ফলস, স্টেটমেন্ট 2 ইজ ট্রু। তাহলে হবে অপশন ডি এরটা, স্টেটমেন্ট 1 ফলস, স্টেটমেন্ট 2 ট্রু। তাহলে অপশন কোনটা হবে, ডি এরটা, এটা হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, এটা একটা নতুন টাইপ। এই ধরনের অঙ্কগুলো দেখবে আরও আসে, স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 এ অন্য কিছু দিয়ে দেবে। মেন ম্যাথ হচ্ছে এইটাই, স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2টাকে ভেরিফাই করা, তারপর সেই অনুযায়ী অ্যান্সার আসবে। ঠিক আছে, চলো ক্লাসে তোমরা আজকে দেখলে নতুন নতুন টাইপের এই অঙ্কগুলো, এগুলো মোস্ট বারবার এসেছে, তো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো, বুঝা গেছে। ঠিক আছে, চলো।